আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন। ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম। ইরানের ড্রোন হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির। ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক, প্রধানমন্ত্রী সুদানি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান একের পর এক যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহল এই ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো অঞ্চলটি এমনিতেই চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিশ্ব নেতারা বারবার তাদের শঙ্কার কথা প্রকাশ করে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী ভোরের আলো ফোটার আগেই এই আকস্মিক পদক্ষেপে পুরো অঞ্চলের আকাশসীমায় এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয় এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে, যার ফলে অনেক সাধারণ নাগরিককে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের পরিস্থিতি কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক সরবরাহ চেইনের ওপরও মারাত্মকভাবে পড়ে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে এই উত্তেজনার ফলে অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে লাগামহীনভাবে বেড়ে যেতে পারে, যা সরাসরি আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। এর পাশাপাশি গ্লোবাল এভিয়েশন বা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলোকেও তাদের রুট পরিবর্তন করতে হচ্ছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি এবং পরিবহন খরচ দুটোই বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের আধুনিক প্রযুক্তিগত সংঘাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন এবং দূরপাল্লার মিসাইল ব্যবহারের ফলে প্রথাগত সংঘাতের রূপ একেবারেই বদলে গেছে এবং এই কারণে প্রতিরক্ষামূলক রাডার সিস্টেম বা অ্যান্টি মিসাইল শিল্ডগুলোর কার্যকারিতা এখন সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন। জাতিসংঘ এবং বিশ্বের শীর্ষস্থানীয় পরাশক্তিগুলো ইতিমধ্যেই এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই ধরনের উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান খেলোয়াড় চীন এই বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে একটি অত্যন্ত হিসেবি এবং কৌশলগত অবস্থান গ্রহণ করেছে, যেখানে তারা সরাসরি ইরানকে সমর্থন করার বদলে নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আপনারা হয়তো জানেন যে চীনের অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ এবং এই বিশাল অর্থনীতির চাকা সচল রাখতে তাদের প্রচুর পরিমাণে অপরিশোধিত তেলের প্রয়োজন হয়, যার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের অস্থিরতা বা সংঘাত চীনের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য একটি বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে, বিশেষ করে যদি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো কোনোভাবে অবরুদ্ধ বা বাধাগ্রস্ত হয়। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিগুলো পাওয়া যাচ্ছে সেখানে তারা অত্যন্ত সতর্কতার সাথে শব্দ চয়ন করছে এবং কোনো একটি নির্দিষ্ট পক্ষকে সরাসরি সমর্থন বা বিরোধিতা না করে বরং শান্তি, সংলাপ এবং স্থিতিশীলতার উপর জোর দিচ্ছে। চীনের এই নিরপেক্ষ বা বলা যায় ব্যালেন্সিং নীতির পেছনে তাদের গ্লোবাল সাপ্লাই চেন বা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ঠিক রাখার এক গভীর স্বার্থ লুকিয়ে আছে, কারণ তারা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের মাধ্যমে পুরো বিশ্বকে একটি বাণিজ্যিক নেটওয়ার্কের আওতায় আনতে চায় এবং সেই প্রকল্পে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় চীন সাম্প্রতিক বছরগুলোতে শুধু ইরানের সাথেই নয়, বরং সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর সাথেও তাদের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় করেছে। সুতরাং এই মুহূর্তে সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিলে চীনের অন্যান্য মিত্ররা অসন্তুষ্ট হতে পারে এবং এর ফলে তাদের বহুমাত্রিক বাণিজ্যিক চুক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইউরোপীয় রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে জার্মানি এবং বেলজিয়াম স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান বা পদক্ষেপে অংশগ্রহণ করবে না, যা পশ্চিমা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে জল্পনা-কল্পনা চলছিল যে ইউরোপীয় দেশগুলো হয়তো এই উত্তেজনাকর পরিস্থিতিতে একটি কঠোর অবস্থান গ্রহণ করতে পারে, কিন্তু জার্মানি এবং বেলজিয়ামের এই ঘোষণা প্রমাণ করে যে ইউরোপের ভেতরেও এখন সংঘাত এড়িয়ে চলার একটি শক্তিশালী মানসিকতা কাজ করছে। জার্মানির কথা যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের বৈদেশিক নীতি সবসময় অত্যন্ত সতর্কমূলক এবং তারা যে কোনো আন্তর্জাতিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার ক্ষেত্রে চরম অনীহা প্রকাশ করে থাকে। তাছাড়া এই মুহূর্তে জার্মানি এবং পুরো ইউরোপ একটি বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো সমস্যাগুলো তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে বেশ চাপে রেখেছে। এই অবস্থায় নতুন করে মধ্যপ্রাচ্যে কোনো সামরিক কার্যক্রমে জড়ালে তা জার্মানির অর্থনীতির ওপর আরও বড় ধরনের চাপ সৃষ্টি করবে এবং সাধারণ মানুষের করের টাকার অপচয় হিসেবে পরিগণিত হবে, যা জার্মান ভোটাররা কোনোভাবেই মেনে নেবে না। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হল ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর এবং তারা বরাবরই কূটনৈতিক চ্যানেল খোলা রাখার পক্ষপাতী। বেলজিয়ামের সরকার মনে করে যে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসে না, বরং এর ফলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। তারা জোর দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এই খবরটি শুনে অনেকেই হয়তো অবাক হতে পারেন যে ইউক্রেন, যারা নিজেরাই একটি দীর্ঘস্থায়ী এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তারা কিভাবে অন্য দেশকে সাহায্য করতে পারে। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ গত কয়েক বছরে ইউক্রেন ইরানের তৈরি শাহেদ সিরিজের মতো বিভিন্ন ধরনের ড্রোনের আক্রমণের সম্মুখীন হয়েছে এবং সেগুলো সফলভাবে মোকাবিলা করার ক্ষেত্রে তারা ব্যাপক বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী এবং প্রযুক্তিবিদরা এই ধরনের লো ফ্লাইং বা নিচ দিয়ে উড়ে আসা ড্রোনগুলোকে ট্র্যাকিং করা, জ্যামিং করা বা মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আধুনিক এবং উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করেছে। জেলেন্সকি মূলত সেই অভিজ্ঞতাই এখন মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে শেয়ার করতে চাইছেন। এই প্রস্তাবের পেছনে একটি অত্যন্ত গভীর কূটনৈতিক কৌশলও কাজ করছে, কারণ জেলেন্সকি চাইছেন ইউরোপের নিরাপত্তার বিষয়টিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সাথে একই সুতোয় গেঁথে বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করতে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চাইছেন যে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে ধরনের হুমকি তৈরি করা হচ্ছে তা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা। যদি ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এই প্রযুক্তিগত দিক থেকে একে অপরকে সহায়তা করে, তবে তা উভয় পক্ষের জন্যই একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে পারবে। ইরাকের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরাকের প্রধানমন্ত্রী মাহমুদ শিয়া আল সুদানি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তারা তাদের দেশের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। ইরাকের এই বিবৃতি আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। আপনারা যদি ইরাকের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাসের দিকে তাকান, তবে দেখবেন যে ইরাক এবং ইরানের মধ্যে একটি দীর্ঘ এবং জটিল সম্পর্ক রয়েছে। দেশ দুটির মধ্যে শুধু সীমান্তই নয়, বরং গভীর অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধনও রয়েছে। ইরাকের বর্তমান সরকার চাইছেন তাদের দেশকে যে কোনো ধরনের আন্তর্জাতিক প্রক্সি কনফ্লিক্ট বা অন্যের হয়ে লড়াই করার ক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখতে,
প্রধানমন্ত্রী সুদানি খুব ভালো করেই জানেন যে তার দেশে যদি বিদেশি শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে তবে তার সবচেয়ে বড় মূল্য চোকাতে হবে ইরাকের সাধারণ মানুষকে, যারা এমনিতেই বহু বছর ধরে বিভিন্ন ধরনের অস্থিরতা এবং পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। ইরাক এখন একটি সার্বভৌম দেশ হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এবং তারা বিশ্বকে জানাতে চাইছে যে ইরাকের আকাশ বা ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী কোনো রাষ্ট্রে হামলা চালানো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে তারা মনে করে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইরাক শুধু যে ইরানের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখছে তাই নয়, বরং তারা অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, কারণ ইরাকের ভেতরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা সকলেই একমত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইরাকের এই দৃঢ় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে।